সকলকে নমস্কার। তো কাল থেকে তো ওয়েস্ট বেঙ্গলে ভালো রকম এন্টারটেনমেন্ট চলছে। যাই হোক, আমি আমার ভিডিওর কথা বলি। সেটা হচ্ছে একটি ভিডিওতে, যে আমেরিকার অতগুলো ভিডিও করেছিলাম তার মধ্যে একটিতে বিস্তারিত আলোচনা করেছিলাম যে ভারত আর ভারতীয় উপমহাদেশকে কিভাবে র্যাডিকালাইজড করেছে পেট্রো ডলারের সাহায্যে, আর কারা করেছে মূল উৎসস্থলকে সৌদি, ইউএই, কাতার, মিডল ইস্টের বা গালফ কান্ট্রিজগুলো। তো আজকে যখন পৃথিবী মাল্টিপোলারিটির দিকে যাচ্ছে, এর অর্থ এটাই, আগের ভিডিওতেও বলেছি, যে পোলের যে পাওয়ারগুলো তারা নিজের নিজের রিজিওনাল কন্ট্রোল নেবে। তো ইউএস যে সুপার পাওয়ার, সেই সুপার পাওয়ার বলে আর কিছু কোনোদিন থাকবে না। তো এইবারে যখন এই জিনিসটা হবে, তখন ডলার লেড ইকোনমি সিস্টেম বা ডলার চালিত যে ইকোনমি সিস্টেম, এই পুরো সিস্টেমের মধ্যে কিন্তু একটা পরিবর্তন লক্ষ্য করা যাবে। তো আমাদের রিজিয়ন মানে এশিয়া, ওয়েস্ট এশিয়া মানে হচ্ছে গালফ কান্ট্রিজ। তো এই সমস্ত রিজিয়নের মধ্যে কিন্তু একটা পলিটিক্যাল এবং ইকোনমিক্যাল ফ্রন্টে চেঞ্জ লক্ষ্য করা যাবে। আমি বলবো চেঞ্জ অলরেডি লক্ষ্য করা যাচ্ছে, আর অনেক কিছুর মাধ্যমে আমি আপনাদেরকে বুঝিয়েছি যে কিভাবে এই ডিডলারাইজেশন শুরু হয়ে গেছে আর চলছে। তো এইবারে প্রশ্ন হচ্ছে, এই এশিয়া, এই যে পরিবর্তন হচ্ছে, এর সাথে এশিয়া নিজেকে কিভাবে খাপ খাইয়ে নেবে। আর এশিয়ার একটি অন্যতম বৃহৎ শক্তি হচ্ছে ভারত হচ্ছে চতুর্থ বৃহত্তম সামরিক শক্তি। তো এখন কিছু জেনুইন মানুষজন আছে, আমার মতো, আপনার মতো, আমরা সবাই যারা কমিউনিস্ট নই, যারা আমরা দেশের ভালো চাই, দেশের ভালো শুনলে আমরা খুশি হই। যখনই আমি যতবার বলি ভারতের ভালো হবে, ভারত এগিয়ে আসবে, একমাত্র কমিউনিস্ট, হিন্দুরা আর আরেকটি গোষ্ঠী, আর আমি বলছি না, তো তাদের কেউ তারা এসে ঝাঁপিয়ে পড়ে। তো কিন্তু যারা আমরা ভারতের ভালো চাই, কিন্তু আপনাদের তাদের কথা বলছি যে কারোর মনে কোথাও সন্দেহ থাকে বা সেই কনফিডেন্স থাকে না, প্রশ্ন থাকে যে ভারত কি সত্যিই পারবে। কারণ এতকাল ধরে ভারতকে যা দেখানো হয়েছে, ভীষণ গরিব, ভারতের পক্ষে কিছু সম্ভব নয়, এই ওই সেই, তো সেই কনফিডেন্সটাই মানুষ হারিয়ে ফেলেছে। তো মানুষ সন্দেহ প্রকাশ করছে যে সত্যি কি পারবে, হয়তো মনে আশা যাচ্ছে। তো আশা করছি আজকে অনেকটা আপনাদের প্রশ্নের উত্তর আপনারা পাবেন। তো বিগত G20 সামিটে ভারত আইমেক করিডোরের প্রস্তাব রেখেছে, আর সেটা কিন্তু গৃহীত হয়ে গেছে। এই আইমেক করিডোরটা কি? ইন্ডিয়া, মিডল ইস্ট, তারপর ইউরোপের ইকোনমি করিডোর, তাই নাম হচ্ছে আইমেক, ইন্ডিয়ান, মিডল ইস্ট, ইউরোপের ইকোনমি করিডোর। এই আইমেক করিডোর কোথা দিয়ে যাবে? ভারত থেকে যাবে ইউএই থেকে যাবে সৌদি, জর্ডান, তারপরে যাবে ইসরায়েলের হাইফা পোর্ট, তারপরে সেখান থেকে আবার হচ্ছে মেডিটেরিয়ান সি এর মাধ্যমে ইউরোপের কতগুলো দেশে যাবে, গ্রিস, ইটালি, ফ্রান্স। তো এর অর্থ কি দাঁড়ালো? এর অর্থ দাঁড়ালো ভারতের সাথে সরাসরি সৌদি, ইউএই, এই দেশগুলোর ডিরেক্ট কানেকশন, আর অন্যান্য মিডিল ইস্টের কান্ট্রিগুলোর ইনডিরেক্ট কানেকশন। এর অর্থ হলো এই সমস্ত মিডিল ইস্টের কান্ট্রিগুলোকে ভারত যে নিজের অর্থনৈতিক গ্রোথ, সেই ইকোনমিক গ্রোথের একটা পার্ট হিসাবে ভারত এদেরকে দেখতে চায় আর রাখতে চায়। আর এইভাবে কি হবে, এই যে কটি দেশ এই বাণিজ্য রুটের মধ্যে পড়ছে তাদের সকলেরই কিন্তু স্বার্থ রক্ষা হবে। এখন সবচেয়ে বড় কথা হচ্ছে, এই মিডিল ইস্টের বা এই ধরুন এই পুরো ইকোনমিক্যাল যে করিডোরের রুটের অঞ্চলগুলো সবাই কিন্তু হাইলি র্যাডিকালাইজড। তো আর এরাই হচ্ছে ভারতকেও র্যাডিকালাইজড করার প্রধান উৎপত্তিস্থল। তো তাহলে যদি এই ইকোনমি রুটকে সাকসেসফুল করতে হয়, করিডোরকে, তাহলে এই সমস্ত অঞ্চলগুলোকে ডির্যাডিকালাইজড করতে হবে। আর এটা হচ্ছে ভারতের মাস্টার স্ট্রোক বিজনেসের। কারণ যদি সৌদি, মানে ধরে নিন এরকমই বলা যে যদি বিজনেস চাও তাহলে সবার আগে নিজের অঞ্চলকে ডির্যাডিকালাইজ করো, ডির্যাডিকালাইজ করলে ওরা ডির্যাডিকালাইজ হলে, ওখান থেকে শুরু হলে ওরা ডির্যাডিকালাইজ হলে তবেই ভারতও ডির্যাডিকালাইজ অটোমেটিক্যালি হতে থাকবে। তো এটার জন্য তাহলে কি কি প্রয়োজন? এটার জন্য যেটা সবার প্রথমে প্রয়োজন, যে যার নিজের রিজিওনাল অঞ্চলের স্টেবিলিটি রক্ষা করতে হবে। তো স্টেবিলিটি রক্ষা মানে তারপর ল অ্যান্ড অর্ডার ঠিক করতে হবে, তারপর রুটের যে সেফটি সিকিউরিটি সেটা দেখতে হবে। তো এই জিনিসগুলো করতে গেলে কিছু জিনিস হওয়া কিন্তু খুব প্রয়োজন। একটা হচ্ছে ইসরায়েল আর গাজার যে সমস্যা, সেই সমস্যাটার একটা পার্মানেন্ট সমাধান। তারপরে ইসরায়েল আর ইরান আর সৌদির সম্পর্ককে ঠিক করতে হবে। তো এতদিন যে ডলার চালিত ইকোনমি ছিল, এই ইকোনমি ছিল বলে এই সমস্ত প্রবলেমগুলোর সমাধান তো হয়নি, উল্টে সবসময় এক একটাকে উত্তপ্ত করা হয়েছে, এটাকে থামিয়ে ওটাকে জাগানো, ওটাকে থামিয়ে ওটাকে জাগানো, এভাবেই চলেছে এতকাল ধরে। ওই ডলার চালিত ব্যবস্থা থেকে ধীরে ধীরে সবাই সরে আসলেই তখন একটাই জিনিস সবাইকে মাথায় রাখতে হবে, যে কিভাবে প্রতিবেশী দেশের সাথে সুসম্পর্ক রেখে এবং নিজের ব্যবসা বাণিজ্যের স্বার্থ রক্ষা করব। আমি এরকম অনেকের কমেন্ট পেয়েছি যে ডলার বন্ধ হলে সবার আগে এই র্যাডিকালাইজেশন, এই করাপশন, এগুলো বন্ধ হবে সারা পৃথিবীতে। এটা একদম
ঠিক কথা, তো একদম ঠিক কথা, কারণ ডলারই হচ্ছে সব কিছু নষ্টের গোড়া। তো ডলার সরে গেলেই যখন সমস্ত দেশগুলোর একে অন্যের উপরে ডিপেন্ডেন্সি বাড়বে তখন সুসম্পর্ক রাখতে বাধ্য, এছাড়া আর কিছু করারই নেই। তো যার জন্যই এইসব অঞ্চলে ডলারাইজেশন কিন্তু ভীষণভাবে প্রয়োজন, আর অলরেডি সেই কাজ শুরু হয়ে গেছে। তার প্রমাণ আমরা প্রথম কোথায় পাচ্ছি? তো এর আগেরও কয়েকটা ভিডিওতে আমি শুধু বলেছিলাম, আজকে কারণটাও আপনারা বুঝতে পেরে যাবেন যে কে না সৌদি করছে ডিরাডিকালাইজেশন। কিভাবে? আপনারা যদি MBS মানে মোহাম্মদ বিন সালমানের একটি প্ল্যান বা প্রজেক্ট আছে যার নাম হচ্ছে ভিশন 2030, তার ডকুমেন্টটা যদি আপনারা পড়েন তাহলে দেখতে পারবেন ওনার কি আগামী 5 বছরের ওনার কি কি প্রজেক্ট আছে, কি কি প্ল্যান আছে। যার জন্য এখনই আমরা কি কি দেখতে পেয়েছি যে হার্ডলাইন রিলিজিয়াস বা সারিয়া ল আইন কানুন থেকে সরে আসা, তারপর মেয়েদের ড্রাইভিং করতে দেওয়া, খেলাধুলা করতে দেওয়া, যোগের প্রচার, তারপর নিয়ন সিটির পরিকল্পনা, তারপরে বিগত কয়েক বছরের ল অ্যান্ড অর্ডারকে চেঞ্জ করা, এই সমস্ত কিছু কিন্তু সৌদি অলরেডি করতে শুরু করে দিয়েছে। আর বেশ কিছু মাস ধরে ইরান আর সৌদির বিভিন্ন লেভেলের মিনিস্টারদের বারবার বৈঠক, ফরেন মিনিস্টার, ডিফেন্স মিনিস্টার বারবার আসা যাওয়ার বৈঠক, এগুলো কিন্তু প্রমাণ করছে আর আশা করা যাচ্ছে যে সম্পর্ক কিন্তু বেটারমেন্টের দিকে এগোচ্ছে। এরপর আসি আরও একটি ইম্পর্টেন্ট বাণিজ্য করিডোর বা ট্রেড করিডোর নিয়ে, INSTC, ইন্টারন্যাশনাল নর্থ সাউথ বাণিজ্য করিডোর। এটা কোথা দিয়ে যাবে? এটা হচ্ছে ভারত থেকে ইরান, আজারবাইজান হয়ে যাবে হচ্ছে রাশিয়াকে কানেক্ট করবে। তাহলে এই ট্রেড করিডোরে ইম্পর্টেন্ট কাকে মনে হচ্ছে? ইরানকে। অথচ ইরানের কিন্তু বর্তমান অবস্থা একদম ভালো নয়, ইরানের একদম স্টেবিলিটি নেই, ওখানেও কিন্তু আমাদের খুবই প্রয়োজন একজন স্টেবল গভর্নমেন্টের। তো ইরানে 1979 থেকে যে ইসলামিক রেভলিউশন হয়েছিল, মানে হার্ডলাইন রিলিজিয়াস ল, ইসলামিক ল শাসন চালু হয়েছিল, তার আগে কে ছিল? পেহেলভি ডাইনাস্টি। তো ইসলামিক রেভলিউশনের আগে এই পেহেলভি ডাইনাস্টিতে কিন্তু ইরান অনেক মডার্ন ছিল, ইরানের মডার্ন কাপড় চোপড় পরতো, তারপর অনেক সমস্ত কিছু দিক থেকে ইরান অনেক মডার্ন ছিল। কিন্তু যবে থেকে ইসলামিক রেভলিউশন হয় তবে থেকে সব কিছু ইরানে পরিবর্তন হয়ে যায়, আর সামাজিক আর অর্থনৈতিক অবক্ষয় ইরানে শুরু হয়ে যায়। আর যার জন্য এবারে কিন্তু ইরানে একটি আবারও পরিবর্তন দেখা যাচ্ছে যে এই হার্ডলাইন রিলিজিয়াস ইসলামিক শাসন থেকে নিজেকে মুক্ত করার জন্য কিন্তু ইরান উঠে পড়ে লেগেছে। আর সেটার আমরা প্রমাণ পাচ্ছি, রাস্তায় রাস্তায় কিন্তু ইরানিয়ানরা প্রতিবাদ করছে, মেয়েরা হিজাব খুলে দিচ্ছে, এরকম অনেক ধরনের দৃশ্য কিন্তু আমরা দেখতে পাচ্ছি, খবরও পাচ্ছি। আর এক্সপার্টরা যেটা আশা করছেন, খুব শিগগিরই কিন্তু ইরানও কিন্তু এই হার্ডলাইন রিলিজিয়াস ইসলামিক শাসনের হাত থেকে নিজেকে আবারও মুক্ত করে নেবে। তো ইরানের সম্বন্ধে একদম লেটেস্ট আপডেট কি? একদম লেটেস্ট সেটা হচ্ছে ইরানে আবার অস্থিরতা শুরু হয়ে গেছে। ওদিকে হচ্ছে ট্রাম্পের সাথে নেতানিয়াহু, ইসরায়েলের নেতানিয়াহু, তার মিটিং হয়েছে। তারপরে হচ্ছে আমাদের মিয়া মানে মিনিস্টার অফ এক্সটার্নাল অ্যাফেয়ার্স, সে অ্যাডভিজারি জারি করেছে যে ইরানে যে ভারতীয়রা আছে তাদের জন্য প্রায় 12টি ইউএসের মিড এয়ার রিফিউলিং এয়ারক্রাফট আর হচ্ছে ট্রান্সপোর্ট এয়ারক্রাফট ইউকে হয়ে মিডল ইস্টের দিকে মুভ করেছে, আর অলরেডি কিন্তু কাতারে পৌঁছে গেছে। আর আমাদের ভারতের প্রধানমন্ত্রীর সাথে নেতানিয়াহুর কিন্তু কথা হয়েছে যে ওই রিজিয়নে স্টেবিলিটি আনার জন্য। তো এইবারে আপনারা নিজেরাই ডট কানেক্ট করুন যে কি এরপরে নেক্সট অ্যাকশন কার উপরে হবে। মোদ্দা কথা হচ্ছে, মিডল ইস্ট যতক্ষণ না ডিরাডিকালাইজড হবে, ভারতের সম্পূর্ণ ডিরাডিকালাইজেশন আর ভারতীয় উপমহাদেশগুলোতে সম্ভব নয়। তো অলরেডি ডিরাডিকালাইজেশনের আরও কী অ্যাকশান আমরা দেখেছি, সেটা হচ্ছে আমাদের প্রধানমন্ত্রী বারবার করে সৌদিতে আসা যাওয়া করছেন। তারপর এই যে UAE আর সৌদি পাকিস্তানের সমস্ত বেগার্সদের কিন্তু ডিপোর্ট করেছে, এটাও কিন্তু একদম প্রায় খুব রিসেন্ট নিউজ। সমস্ত ভিক্ষুকদের বা বেগারদের যাই বলুন তাদেরকে তাড়িয়েছে। তারপর বাংলাদেশ পাকিস্তানের ভিসা ব্যান করেছে, বাংলাদেশ সহ 7টি র্যাডিকালাইজড কান্ট্রির কিন্তু ভিসা ব্যান করেছে। তো সবশেষে এটাই বলবো, সাথে সাথে কিন্তু ভারতেও ডির্যাডিকালাইজেশন প্রসেস চালু আছে আর খুব দ্রুততার সাথে এগোচ্ছে। যে রাজ্যের মানুষ বা যে রাজ্য ডির্যাডিকালাইজেশনে যত তাড়াতাড়ি হেল্প করবে ভারতের তত মঙ্গল হবে। আর আপনাদের যদি চোখ কান খোলা থাকে, মানে যারা আপনারা কমিউনিস্ট নন, যারা আপনারা দেশের ভালো চান আর দেশের প্রতি আপনাদের দরদ ভালোবাসা আছে, তো তারা বুঝতেই পারবেন যে কোন কোন অ্যাকশনগুলো ডির্যাডিকালাইজেশনের। কিন্তু যে হারে কাজ এগোচ্ছে, আগামী কয়েকটা বছর পরে অনেক ক্ষেত্রে অনেকাংশে কিন্তু র্যাডিকালস মুক্ত ভারতকে আমরা দেখতে পাবো। তো এই ডির্যাডিকালাইজেশনের জন্য আমি আবারও রিপিট করছি, ভারতকে যা যা করতে হবে, যেমন একটি হচ্ছে তার মধ্যে একটি SIR, তার মধ্যে একটি সমস্ত ইল্লিগাল কনস্ট্রাকশন ভেঙে গুড়িয়ে দেওয়া, বা ধরুন যে জিনিস মুঘল সাম্রাজ্য থেকে আজ অবধি
র্যাডিকালাইজেশনের ফলে ধ্বংস হয়েছে তার সব কিছু পুনরুত্থান করা বা পুনর্প্রতিষ্ঠা করা, বা যে যে অঞ্চল, রাস্তাঘাট, এলাকার নাম পরিবর্তন করে শাহজাহানের নাম থেকে ঔরঙ্গজেব যা যা নাম হয়েছে সেই সব কিছুকে চেঞ্জ করা, এই ধরনের সমস্ত অ্যাক্টিভিটি বা কাজ যেভাবে এগোচ্ছে সেভাবেই এগোতে থাকবে। আর আমি আর আপনি যারা শুভ চিন্তা করা মানুষ, যারা দেশকে ভালোবাসি, যারা কমিউনিস্ট নই, তারা সবসময় এই ধরনের ডি র্যাডিকালাইজেশনের কাজে আমরা সাপোর্ট করব, আর আমরা সবসময় এটা চাইবো যে এটাই হোক।